আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমাদের ম্যালেরিয়া পরজীবী লেকচার নাম্বার 4 পর্যন্ত আমরা মোটামুটি পড়ছিলাম। যে লেকচার নাম্বার 4 পর্যন্ত আমরা হিউম্যান বডিতে ম্যালেরিয়ার যে চেঞ্জগুলো হয়েছে, যে অজনন প্রজননগুলো হয়েছে, সেগুলো মোটামুটি জেনে ফেলছিলাম। আজকে আমরা হিউম্যান বডিতে ম্যালেরিয়ার যে পরজীবীটা বা যে দশাটা বসে আছে, সেটা মশকের কামড়ের মাধ্যমে মশকের দেহে গিয়ে কি কি চেঞ্জ করে সেই জিনিসগুলো একটু জানার ট্রাই করব। হিউম্যান বডিতে আমরা দেখছিলাম যে আমি এই অংশটা একটু মুছি, ম্যালেরিয়ার মশকের ক্রপ এঁকে রাখছিলাম। যাই হোক, দেখো এটা যদি তোমার হয় একটা আমাদের রক্তনালিকা, ধরো এটা আমার একটা ব্লাড ভেসেলস, একটা রক্তনালিকা, বড় করে রাখলাম আর কি একটু। রক্তনালিকার ভিতর রক্ত আছে, ঠিক না? ধরি আমি রক্তনালিকাটার ভিতর আছে লোহিত রক্ত কণিকা, এটা একটা লোহিত রক্ত কণিকা, এটা সবচেয়ে বেশি আছে। ধরি আমি এখানের মধ্যে আছে শ্বেত রক্ত কণিকা, যার একটা সুন্দর নিউক্লিয়াস আছে। ধর আমি এটাকে ধরতেছি লিম্ফোসাইট, গোলাকৃতির নিউক্লিয়াস। ধরো এখানের মধ্যে আছে অনুচক্রিকা, যেটা অ্যামিবয়েড শেপ, মানে শেপ পরিবর্তন করে। আর আছে এখানের মধ্যে প্লাজমা। তাহলে রক্তনালিকার ভেতর দুইটা উপাদানই থাকে, একটা হলো রক্ত কণিকা, লোহিত শ্বেত অণু, আর হলো প্লাজমা বা রক্তকোষ। তো লোহিত রক্তকণিকার ভিতরেই ছিল ম্যালেরিয়ার দুইটা অবস্থা। একটা ছিল মাইক্রো গ্যামিটোসাইটস, একটা ছিল ম্যাক্রো গ্যামিটোসাইটস, ম্যাক্রো গ্যামিটোসাইটস। ক্লিয়ার? আচ্ছা, মাইক্রো মিন্স ছোট, ম্যাক্রো মিন্স বড়, গ্যামিটো মিন্স গ্যামেট বা জনন সম্বন্ধিত, সাইটস মিন্স সেল বা কোষ। তাহলে এই ম্যাক্রো মানে বড়, মাইক্রো মানে ছোট। এগুলো গত ক্লাসে বলছিলাম, আবার একটু রিপিট দিচ্ছি। গ্যামিট মানে জনন সম্পর্কিত, গ্যামিট মানে জনন সম্পর্কিত, সাইটস মিন্স সেল বা কোষ। তাহলে একটা ছোট জনন কোষ, একটা বড় জনন কোষ। এই ছোট জনন কোষটাকে আমরা বলি পুং গ্যামিটোসাইট, এটাকে আমরা বলবো স্ত্রী গ্যামিটোসাইট। ছবি দেখবো একটু। পুং গ্যামিটোসাইট যেটা আকারে ছোট, স্ত্রী গ্যামিটোসাইট যেটা আকারে বিশাল বড়। পুং গ্যামিটোসাইট আকারে ছোট কিন্তু তার নিউক্লিয়াস আবার বড়, স্ত্রী গ্যামিটোসাইট আকারে বড় কিন্তু তার নিউক্লিয়াস ছোট। দুটো জিনিস আমি ইজিলি বুঝলাম। তাহলে এখন এই গ্যামিটোসাইট গুলোই আমার লোহিত রক্তকণিকার প্রাচীর ভেদ করছে। তাহলে ধরো এখানে এটা হচ্ছে স্ত্রী গ্যামিটোসাইট, এটা পুং গ্যামিটোসাইট। এরা দুজন আমার লোহিত রক্তকণিকাকে ধ্বংস করছে, প্রাচীর ভেদ করে প্লাজমাতে চলে আসছে, রক্তনালীর প্লাজমা। তো রক্তনালীর প্লাজমাতে যখন চলে আসলো, এদের সাথে দেখা হলো ডাব্লিউবিসির। ডাব্লিউবিসির সাথে এদের কিছু রিঅ্যাকশন হবে। ক্লিয়ার না? আচ্ছা, তো সব গ্যামিটোসাইটকে তো ডাব্লিউবিসি মারতে পারবে না, কিছু গ্যামিটোসাইট প্লাজমাতে ভেসে থাকবে। এরা ভেসে থাকে টোটাল 7 দিন পর্যন্ত আমাদের রক্তে, 7 দিন পর্যন্ত বাঁচে, 1 সপ্তাহ, ঠিক না? আচ্ছা, তো এখন এই 7 দিনের মধ্যে তোমাকে কোন একটা অ্যানোফিলিস মশকই কামড়াইছে। তোমাকে কি কামড়াইছে? একটা অ্যানোফিলিস মশকি। তাহলে মশকের কামড় দেওয়ার সাথে সাথে রক্ত শোষণ করছে না? তোমার দেহের যে প্রান্তীয় রক্তনালিকাগুলো আছে, প্রান্ত মানে কি? এন্ডিং, শেষ। একটা রেস শুরু হয়েছে, রেসের এন্ডিংটা, ফার্স্ট সেকেন্ড থার্ডের এন্ডিংটাই হচ্ছে তার প্রান্ত। ঠিক সেম আমাদের দেহে একদম এই যে চামড়ার কাছাকাছি যে রক্তনালিকাগুলো, এগুলো প্রান্তীয় রক্তনালিকা, মানে একদম শেষ রক্তনালিকা। তো মশা যদি তোমার চামড়ায় কামড় বসায়, তাহলে অবশ্যই চামড়ার কাছাকাছি রক্তনালিকা থেকে কি গ্রহণ করবে? রক্ত গ্রহণ করবে। এই কাছাকাছি রক্তনালিকাগুলোতেই এই গ্যামিটোসাইট গুলো 7 দিন পর্যন্ত বাঁচে। এর মধ্যে যদি মশকে তোমাকে কামড় দিয়ে রক্ত খেয়ে ফেলে, তাহলে মশকে যে রক্তটা খাইলো ওই রক্তটার মধ্যে এই গ্যামিটোসাইট গুলো ঢুকে যাবে। আর যদি 7 দিনের মধ্যে মশকে রক্ত না খায়, তাহলে সেটা তো তোমার দেহে নষ্ট হয়ে যাবে, তোমার আর কোনো প্রবলেম হইলো না। তোমার প্রবলেম না, সরি, মশকের দেহের যৌন জননটা হইলো না, তোমার প্রবলেম হয়ে গেছে। ওই যে ডাব্লিউবিসির সাথে এই গ্যামেটোসাইট গুলো রিঅ্যাকশন হয়েছে, ওই রিঅ্যাকশনে তোমার একটা জ্বর হয়ে গেছে, ওইটাই ম্যালেরিয়া জ্বর। তোমার প্রবলেম হয়ে গেছে, বাট মশকের দেহের যৌন জননটা হবে না, ঠিক না?
এবার আসে ধরি মশকের দেহে ঢুকছে, এটা ঢুকে গেছে, মশকের কোথায় যাবে? ক্রপে যাবে। ক্রপ জিনিসটাকে একটু পরে বুঝাচ্ছি। তাহলে আসো মশকের দেহে এই গ্যামেটোসাইট গুলো গেল। আচ্ছা, তাহলে যদি আমি তোমাকে বলি অ্যানোফিলিস মশকি, এই অ্যানোফিলিস মশকির দেহে এই ম্যালেরিয়া জীবাণু দুইটা প্রজনন সম্পন্ন করে। এক নাম্বার প্রজনন হলো গ্যামিটোগনি, দুই নাম্বার প্রজনন হলো স্পোরোগনি। ক্লিয়ার না? তার মানে গ্যামিটোগনি, গ্যামিটো ওয়ার্ডটা দ্বারা বোঝানো হচ্ছে এখানে গ্যামেট, গ্যামেট মানেই জনন কোষ সম্বন্ধিত। গনি ওয়ার্ডটা দ্বারা বোঝানো হয় গনিয়া, গনিয়া মানে প্রোডাকশন, মানে তৈরি হওয়া। দ্যাট মিন্স গ্যামেট তৈরি হওয়ার প্রক্রিয়া। গ্যামিটোগনি মশকের দেহে হচ্ছে, এই গ্যামিটোগনি শেষ হওয়ার সাথে সাথে শুরু হয় স্পোরোগনি। স্পোরোগনি, স্পোরো ওয়ার্ডটা দ্বারা বোঝানো হয় স্পোর, গনি মিন্স গনিয়া, তার মানে রেণু তৈরির প্রক্রিয়া, স্পোর তৈরির প্রক্রিয়া। তাহলে স্পোর নামে একটা বিশেষ দশা মশকের দেহে তৈরি হয়। তাহলে দুইটা দশা চলে, গ্যামিটোগনি স্পোরোগনি। ফার্স্টে গ্যামেট তৈরি হবে, মানে জনন কোষগুলো তৈরি হবে, তারপর তাদের থেকে স্পোর তৈরি হবে। আচ্ছা, তাহলে একটু মানুষের দেহে কোনো গনিয়া চলছিল? মনে আসতেছে? নিশ্চয় আসতেছে। একটা জিনিস ছিল SCHIZOGONY, সাইজোগনি। মনে আসছে এবার? এখানের মধ্যে সাইজো ওয়ার্ডটা কার থেকে আসছে? গনিয়া মানে তো তৈরি হওয়া, আমরা নিশ্চয়ই জানি, প্রোডাকশন মিন্স তৈরি হওয়া। আর সাইজো ওয়ার্ডটা আসছে SCHIZONT, সাইজন, বহু নিউক্লিয়াস যুক্ত দশা। সাইজন জিনিসটা কি মনে আছে আপনাদের? বহু নিউক্লিয়াস যুক্ত একটা দশা, যেখানে শুধুই ক্যারিওকাইনেসিস হয়, নো সাইটোকাইনেসিস। ক্লিয়ার না? আচ্ছা, তাহলে এই যে মানুষের দেহে সাইজোগনি হয়েছে, কোথায় কোথায় হয়েছে? দুটো জায়গায় হয়েছে। নাম্বার 1 লিভার, আমার যকৃতে হয়েছে। নাম্বার 2 আমার পরিণত আরবিসি তে হয়েছে। পরিণত আরবিসির আরেকটা নাম কি রে? এরিথ্রোসাইট। সাইট, সাইট মানে পরিণত, এরিথ্রো মানে আরবিসি, পরিণত আরবিসি। যদি বলে এরিথ্রোব্লাস্ট, ব্লাস্ট মানে অপরিণত, তার মানে অপরিণত আরবিসি। তাহলে ব্লাস্ট যদি কোনো ওয়ার্ডের শেষে বা কোনো কোষের শেষে লেখা থাকে, সেটা হবে একটা অপরিণত কোষ, শিশু কোষ। আর যদি সাইট কোনো কোষের শেষে লেখা থাকে, সেটা হবে একটা পরিণত কোষ। যেমন আমরা বলি এরিথ্রোসাইট, লিউকোসাইট, থ্রম্বোসাইট, লিম্ফোসাইট, মনোসাইট, সবগুলা পরিণত কোষ। ক্লিয়ার না? আচ্ছা, তো এখন এই যে আমার এই পড়াগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। আমাদের লেকচার 5 টা হচ্ছে অনলি অ্যানোফিলিস মশার দেহে কিভাবে গ্যামেটটা তৈরি করবে, গ্যামেটের পরে স্পোর তৈরি করবে, এটাই দেখবো, জাস্ট আর কিছুই না। তো এই গ্যামেটটা তো তোমার অ্যানোফিলিস মশকের দেহে ঢুকলো, কে ঢুকছে? গ্যামেটোসাইট গুলো ঢুকছে, মাইক্রো গ্যামেটোসাইট, ম্যাক্রো গ্যামেটোসাইট। এই গ্যামেটোসাইট গুলো হচ্ছে আসলে মূলত মশকের দেহে ম্যালেরিয়া জীবাণুর জনন মাতৃকোষ। তার মানে এই গ্যামেটোসাইট গুলো থেকে তৈরি হবে গ্যামেট। তাহলে একটু আমি তোমাদেরকে বলি, আর একটু ডিটেইলসে ব্যাখ্যাটা বুঝলে আর একটু তোমার কাছে ইজি লাগবে। যত ডিটেইলসে বুঝবো তত ইজি, আর বেসিক বুঝে বুঝে পড়া, ঠিক না? মুখস্থ বিদ্যার দরকার নেই। দেখো, খেয়াল করো, গ্যামেটোসাইট, একটা কোষ তৈরি হওয়ার জন্য তার অবশ্যই মাতৃকোষ লাগে। উইথাউট এনি মাদার সেল দেয়ার উইল বি নো ডটার সেল। তুমি যদি একটা ডটার সেল তৈরি করতে চাও, অবশ্যই ডটার সেলটা তৈরি করতে হবে একটা মাদার সেল থেকে। রুডলফ ভিরশো বলে গেছেন, বিজ্ঞানী রুডলফ, উনি বলে গেছেন কোষ হতেই কোষের সৃষ্টি হয়, পূর্ববর্তী কোষ থেকে পরবর্তী কোষের সৃষ্টি হয়। দ্যাট মিন্স একটা কোষ থেকে আরেকটা কোষের সৃষ্টি হবে। সো মাদার সেল থেকে ডটার সেল তৈরি হবে। এখন একটু কম্পেয়ার করো, যদি মাদার সেলটা হয় গ্যামেটোসাইট,
হোয়াটএভার গ্যামেটোসাইট যেটাই হোক না কেন, পুং গ্যামেটোসাইট হইতে পারে, স্ত্রী গ্যামেটোসাইট হইতে পারে। গ্যামেটোসাইট থেকে যে ডটার সেলটা তৈরি হবে সেটা হবে গ্যামিট। তার মানে এটাকে যদি আপনি বলেন যে জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ, নরমালি তো মাতৃকোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হয়, এটা হচ্ছে জনন মাতৃকোষ। তার মানে এখান থেকে যে অপত্য কোষটা সৃষ্টি হবে সেটা হবে একটা জনন কোষ। ক্লিয়ার না? তাহলে এই জনন মাতৃকোষ থেকে যে কোষটা সৃষ্টি হচ্ছে সেটা হলো একটা জনন কোষ। সো জনন মাতৃকোষ নামে মাতৃকোষ থেকে যে অপত্য কোষ পাইলাম সেটা হলো একটা জনন কোষ। এই জনন কোষ দুই ধরনের আছে। কি কি জনন কোষ? একটা হলো পুং জনন কোষ, একটা হলো স্ত্রী জনন কোষ। পুং জনন কোষ, দ্যাট মিন্স এর আরেকটা নাম কি? শুক্রাণু। আচ্ছা, ভালো কথা। স্ত্রী জনন কোষ, দ্যাট মিন্স এর আরেকটা নাম কি? ডিম্বাণু। সহজ কথা, আমরা সবাই জানি ডিম্বাণু নিশ্চল, শুক্রাণু সচল, এটাও আমরা সবাই জানি। ডিম্বাণু সাধারণত নিশ্চল, খাপটিমের একটা জায়গায় বসে থাকে, শুক্রাণু সাঁতার কেটে কেটে ডিম্বাণুর কাছে যায়। এখানেও এর ব্যতিক্রম নয়। তাহলে ডিম্বাণুটা হলো নিশ্চল আর শুক্রাণুটা হইল সচল। ক্লিয়ার না? আচ্ছা, তাহলে এই যে শুক্রাণু, শুক্রাণুর আরেকটা ইংরেজি আছে, ইংরেজি নামটা জানেন? জানেন? না জানলে একটু নিজে নিজে মনে করেন। 1 2 3 মনে পড়ছে? না পড়লে আমি বলে দিচ্ছি। স্পার্ম। এর ইংরেজি নামটা জানেন? না জানলে একটু মনে করেন। 1 2 3 মনে পড়ছে? না পড়লে আমি বলে দিচ্ছি। ওভাম। ডিম্বাণু, ওভাম, শুক্রাণু, স্পার্ম। তাহলে স্পার্ম তৈরির যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াটাকে আমরা বলবো স্পার্মাটোজেনেসিস। দেখেন একটু শব্দটা বিশ্লেষণ করি। স্পার্ম মানে শুক্রাণু, ওজেনেসিস একটা ওয়ার্ড আসছে, ওয়ার্ডটাকে একটু ভাঙেন। জেন প্লাস ওসিস ইকুয়াল টু জেনেসিস। জেনেসিস মানে জেনারেট, তৈরি হওয়া, তৈরি হওয়া। এখানে জেন ওয়ার্ডটা দ্বারা আমরা বুঝাই গঠন, মানে গঠিত হওয়া, গঠনের। আর ওসিস ওয়ার্ডটা দ্বারা আমরা বুঝাই প্রক্রিয়া। তার মানে কিসের প্রক্রিয়া? শুক্রাণু গঠনের প্রক্রিয়া। জেন মানে গঠন, জেনারেট, জেনারেট মানে তৈরি হওয়া। আর প্রক্রিয়া ওসিস। বায়োলজিতে যেখানে জেনেসিস দেখবেন সেটি হচ্ছে কোনো কিছু তৈরি হওয়ার প্রক্রিয়া। এখন জেনেসিসের আগে যেটা লেখা থাকবে সেই জিনিসটাই তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা সামথিং জেনেসিস বলবো। যেমন স্পারমাটোজেনেসিস, তার মানে জেনেসিসের আগে স্পার্ম আছে, তার মানে স্পার্ম মানে শুক্রাণু, তাহলে শুক্রাণু তৈরির প্রক্রিয়া। সেম ভাবে এখানে যদি আমি বলি ডিম্বাণু হচ্ছে যে ওভাম, তাহলে ও জেনেসিস, ওজেনেসিস। ও মিন্স ডিম্বাণু, ওভাম, এ ও দ্বারা বোঝানো হয় ওভাম। আর জেনেসিস মানে তৈরি হওয়া। তার মানে ডিম্বাণু তৈরি হওয়ার প্রক্রিয়াটা আমাদের এখন দেখা লাগবে। সো দ্যাট গ্যামিটোসাইট থেকে আমরা এবার গ্যামিট বানাবো। ক্লিয়ার না কথা? এবার আসেন, গ্যামিটোসাইট থেকে আমরা সুন্দরভাবে কয়েকটা গ্যামিট ক্রিয়েট করি। আচ্ছা, ভালো কথা। স্যার বলছে গ্যামিটোসাইট থেকে গ্যামেট ক্রিয়েট করার জন্য। তাহলে এটা কোথায় হবে? কাহিনীটা হবে মশকের ক্রপে। কার? স্ত্রী অ্যানোফিলিস মশকের ক্রপে। কেন অন্য কোনো মশকি, এডিস মশকের ক্রপে কেন হবে না? কারণ এডিস মশকের ক্রপ এ একটা বিশেষ এনজাইম থাকে যেটা এই যে গ্যামিটোসাইট থেকে গ্যামেট তৈরির প্রক্রিয়াটাকে রেস্ট্রিক্ট করে, বাধা দেয়, ডাউন করে ফেলে। বাট অ্যানোফিলিস মশকের ক্রপে এমন একটা বিশেষ উপাদান থাকে, যে উপাদানটা বা এমন একটা এনজাইম থাকে যে এনজাইমটা প্রভাবিত করে, প্রক্রিয়াটাকে প্রভাবিত করে, গ্যামিটোসাইট থেকে গ্যামিট তৈরির প্রক্রিয়াটাকে আরো উত্তেজিত করে, যাতে দ্রুত হয়ে যায়। ক্লিয়ার না? তাহলে এটা হচ্ছে বিশেষত্ব, বিশেষত্ব। আবার অ্যানোফিলিস মশকের ক্রপে এমন কোনো এনজাইম নেই যেটা গ্যামিটোসাইট থেকে গ্যামিট তৈরির প্রক্রিয়াকে রেস্ট্রিক্ট করবে, কিন্তু এমন উপাদান আছে যেটা উদ্দীপনা বাড়ায় দিবে। তাহলে সহজ কথা, অ্যানোফিলিস মশাতেই যৌন জননটা হবে, গ্যামেট তৈরি হবে। গ্যামেট তৈরি হওয়া মানে যৌন জনন হয়ে গেছে, গ্যামেটোগনি হয়ে গেছে। ক্লিয়ার না? আচ্ছা,
ভালো চলতেছে। তাহলে এখন আমরা দেখি, এবার আসো একটা মশার ক্রপ আঁকি। ধরো এটা হচ্ছে একটা মশার সুর, এই সুর থেকে একটা মশা নালিকা বের হইলে, নালিকাটা হচ্ছে যে মশার অন্ননালী, অন্ননালী থেকে একটা মোটা পেটের মতো অংশ বের হইলে পেটের মতো অংশটাই হচ্ছে ক্রপ বা পাকস্থলী বলি আমরা। এরকম ক্রপ তুমি দেখবা, আমি যখন তোমাদেরকে ঘাস ফড়িং পড়াবো তখন ঘাস ফড়িং এর যে স্ট্রাকচারটা পড়াবো সেই স্ট্রাকচারের মধ্যে পৌষ্টিক নালীতে এরকম ক্রপ জাতীয় অংশ আছে। আর্থ্রোপোডস মানে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের পাকস্থলীটাকে ক্রপ হিসেবে ধরা হয়। ক্রপ ক্লিয়ার না? কিন্তু আমাদের সেটা পাকস্থলী। আচ্ছা, ক্রপ মানে হচ্ছে এগুলা ফানেল টাইপসের, এর জন্য ক্রপ ধরা হয়, কিন্তু আমাদের পাকস্থলীটা ফানেল টাইপসের না। ফানেল মানে বুঝি একটু দেখবো, আমি দেখাবো এখানে। আর এখানে হচ্ছে যে রেকটাম বা মলাশয়, এরপরে ধরেন এটা হচ্ছে যে অ্যানাস। দেখবেন অনেক সময় মশা যখন বেশি রক্ত খায় তখন তার পিছন দিয়ে রক্তগুলো বের হয়, এক ফোঁটা দুই ফোঁটা এক ফোঁটা দুই ফোঁটা করে রক্ত বের হয় না, ওগুলো আসলে অপাচিত উপাদানগুলো বের হয়, মানে বর্জ্য পদার্থগুলো বের হয়। একটু ভালো করে খেয়াল করিয়েন। ওই এটা হচ্ছে যে অ্যানাস, আমি একটা ছবি দেখাবো এটা দিয়ে। তো ধরেন এটা হচ্ছে যে মশার দেহ গহ্বর, মশার দেহ গহ্বরকে আমরা বলতেছি হিমোসিল। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের হিমোসিল থাকে, এটা হচ্ছে সেই হিমোসিল দেহ গহ্বর। হিমোসিল কেন বলা হয় জানেন? সিওইএল, সিল ওয়ার্ডটা যেখানে বায়োলজিতে পাবেন সেটা একটা ক্যাভিটি বুঝাবে। সিল মিন্স ক্যাভিটি, দ্যাট মিন্স বাংলায় যাকে আমরা বলবো গহ্বর। হিমো ওয়ার্ডটা আসতেছে হিমোগ্লোবিন থেকে, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কার ভেতরে থাকে? আরবিসি। আরবিসি কি? একটা রক্তকণিকা, রক্তকণিকা তার মানে রক্ত, তার মানে রক্তপূর্ণ বা তরলপূর্ণ কোনো গহ্বর, দেহের মধ্যে তরলপূর্ণ কোনো গহ্বর। তাহলে দেখেন এগুলো হচ্ছে দেহের মধ্যে কিছু গহ্বর যেগুলো তরলে ফিল আপ, তরলে পরিপূর্ণ, যেগুলো তরলে একদম পরিপূর্ণ ফিল আপ কিছু গহ্বর। এই গহ্বরগুলো পাওয়া যাবে কাদের দেহে? গহ্বরগুলো পাওয়া যাবে কাদের দেহে? হিমোসিল পাওয়া যাবে আর পোডাতে, তারপরে পাওয়া যাবে মলাস্কাতে। এই পর্বগুলোতে হিমোসিল পাওয়া যাবে। হিমোসিল পাওয়া যাবে না ডিরেক্ট, বদ্ধ সংবহন পাওয়া যাবে কোথায়? মানে হিমোসিল পাওয়া যাবে না, বদ্ধ সংবহন পাওয়া যাবে অ্যানেলিডা পর্বে আর আমাদের কর্ডাটা পর্বে। ক্লিয়ার? তাহলে রক্ত এই উন্মুক্ত গহ্বরগুলোতে প্রবেশ করবে মশকির দেহে, কিন্তু মানুষের তো এগুলো নাই। তাহলে মানুষের দেহে রক্ত বদ্ধভাবে সংবহন হবে। বদ্ধ সংবহন মানে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে ধমনী, শিরা, কৈশিক জালিকা, আবার হৃৎপিণ্ড। কোন উন্মুক্ত গহ্বরে ঢুকতেছে? ঢুকতেছে না তো। কিন্তু এদের দেহেও এই উন্মুক্ত গহ্বরগুলোতে ঢুকতেছে রক্ত। রক্তের কারণে হিমো আনছি, হিমোগ্লোবিন, আর সিল মানে গহ্বর। এই হিমোসিল ওয়ার্ডটা যেখানেই পাবা সেখানে বুঝে যাবে একটা তরলপূর্ণ উন্মুক্ত একটা গহ্বর এই প্রাণীগুলোর দেহে থাকে। এই দুইটা পর্বে এই প্রাণীগুলো পাবা, হিমোসিলটা পাবা। ক্লিয়ার? আচ্ছা, তো আসলে আমি মশকির দেহের ক্রপটা একটু তোমাদেরকে একটু দেখাই, না দেখালে বুঝবা না ভালোভাবে। আমি একটু তোমাদেরকে চিত্রের মধ্যে মশকের দেহের ক্রপটা একটু ক্লিয়ার ভাবে বুঝাই দিই। এটা হচ্ছে যে ক্রপ। ধরো এটা হচ্ছে একটা অ্যানোফিলিস মস্কুইটো, এই তো মানুষকে কামড়াচ্ছে। এই সুর থেকে শুরু করে মাথা, মস্তক, ডানা, এই দেখো দেহের ভিতরে। ধরো এখান দিয়ে অন্ননালী হয়ে এই যে একটা বিশাল গহ্বর দেখতেছে, এটি হচ্ছে তার ক্রপ। এরপরে মলাশয় পায়ু। তাহলে এই যে ক্রপ, ক্রপের একটা অন্তঃপ্রাচীর আছে, একটা বহিঃপ্রাচীর আছে। এই নীল কালারের এই প্রাচীরটা হলো অন্তঃপ্রাচীর আর এই প্রাচীরটা হলো বহিঃপ্রাচীর। ক্লিয়ার? আরেকটু ক্লিয়ার ছবি দেখাই। এটাই হলো ক্রপ। হ্যাঁ, এটাই কি? ক্রপ। এই দেখো, দি লাইফ সাইকেল অফ ম্যালেরিয়া প্যারাসাইটস আফটার এন্টার্স ইনটু মস্কুইটো, মানে অ্যানোফিলিস মস্কুইটোতে। এটা হচ্ছে ওর সুর, সুর দিয়ে রক্ত খাওয়ার পরে এই যে অন্ননালী, অন্ননালীর পরে এই যে লাল কালারে দেখতেছে এটা হচ্ছে তার ক্রপ। লাল কালারের উপরে যে আবরণ সেটা অন্ত আবরণ, হলুদ আবরণ দিয়ে যে আবরণ সেটা বহি আবরণ,
এগুলো হচ্ছে উন্মুক্ত দেহ গহ্বর। এই যে দেখো, এই যে একটু পিঙ্কিশ টাইপের, পিঙ্কিশ বলা যাবে না, একটু খয়েরি টাইপসের, হালকা খয়েরি টাইপসের এই যে আবরণটা, এটা হচ্ছে হিমোসিল। এখানে দেখো জননটা হয়ে 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 একটা দশা হিমোসিলে ঢুকে, ঢুকে সেই দশা থেকে স্পোরগুলো এই লালা গ্রন্থিতে ঢুকে। এটা লালা গ্রন্থি। আমি আর একটু ক্লিয়ারভাবে বুঝাবো কিছুক্ষণ পর। আপাতত তোমাদেরকে ক্রপ দেখাচ্ছি। ক্রপের আর কোনো ছবি আছে নাকি? আরেকটা আছে লাস্ট। এটাই হচ্ছে সেই ক্রপ। এই ক্রপের মধ্যে ধরো এখান দিয়ে মশকি লালা মানুষের রক্ত খাইছে, রক্ত দিয়ে এই রক্তগুলো এই যে ক্রপে আসছে, চেঞ্জ হইলো, চেঞ্জ হয়ে এগুলা, এই যে এই অংশটাই হচ্ছে যে উন্মুক্ত দেহ গহ্বর বা হিমোসিল। হিমোসিলে একটা দশা ঢুকে আলটিমেটলি স্পোরোজয়েড তৈরি হয়। স্পোরোজয়েডটা এই যে এখানে তিনটা দেখতেছো না, এই তিনটা হচ্ছে তিনটা লালা গ্রন্থি। লালা গ্রন্থিতে স্পোরোজয়েড এসে বসে যায়, এরপর আরেকটা মানুষকে কামড়াইলে স্পোরোজয়েডটা চলে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তো এটাই হচ্ছে যে এই মূল কাহিনী। এই যে এগুলো হচ্ছে যে সেই হিমোসিল, আর এই অংশটা হচ্ছে ক্রপ, এটা রেকটাম, অ্যানাস মানে পায়ু। এখানে একটা নির্দিষ্ট দশা শেষ হয়ে হিমোসিলে সেটা ঢুকবে। এখানে তিনটা লালা গ্রন্থি থাকে। তিনটা লালা গ্রন্থি একটু তোমাদেরকে আমি দেখাই দিই। তিনটা লালা গ্রন্থি তোমাদেরকে একটু দেখাই দিই। এই যে ঠিক এই জায়গায়, এই জায়গায় এগুলো হচ্ছে হিমোসিল। হিমোসিল। হুম, হিমোসিলে একটা বিশেষ দশা শেষ হয়ে এখানে তিনটা লালা গ্রন্থি থাকে। এই তিনটা লালা গ্রন্থি, এই লালা গ্রন্থিতে এসে ঢুকে। এখন জিনিসগুলো কিভাবে হয় সে প্রসেসটা আমি সম্পূর্ণ তোমাদেরকে দেখাই দিচ্ছি। আসি এবার সহজভাবে দেখাই, খুব কঠিনভাবে দেখানোর দরকার নেই, খুব সহজভাবে দেখাই। ফার্স্টে আমাদের গ্যামিটোগনিটা আমরা পড়বো। মশকি দিয়ে গ্যামিটোগনি মানে দুটো জিনিস তৈরি, স্পার্ম আর ওভাম। স্পার্ম তৈরির প্রক্রিয়া স্পারমাটোজেনেসিস, ওভাম তৈরির প্রক্রিয়া ওভোজেনেসিস। একটু দেখি, খেয়াল করি। তাহলে মানুষের দেহ থেকে মশকের দেহে কি ঢুকছে? গ্যামিটোসাইট মানে জনন মাতৃকোষ। ওকে, ভালো কথা। তাহলে এখন এই যে জনন মাতৃকোষ ঢুকলো, তো দেখি জনন মাতৃকোষ এখন আসলো। হুম, তো দেখো আমি সহজভাবে তোমাকে একটা ব্যাখ্যা দিই, একটা চিত্র এঁকে দিই, মশকের ক্রপের একটা চিত্র এঁকে দিই। ধরো এটা হচ্ছে যে মশকের ক্রপ। এটা হচ্ছে মশকের একটা ক্রপ। হুম, তো এই যে মশকের ক্রপ, ঠিক আছে? এখান দিয়ে ধরো মশকের অন্ননালী, অন্ননালী থেকে ডিরেক্টলি ক্রপটা আসছে। ধরো এটা অন্ননালী দিয়ে ডিরেক্টলি ক্রপটা প্রবেশ করলো। আচ্ছা, তো বাইরে দেহ প্রাচীরটা দেখাইতে হবে না? হবে না? আচ্ছা, তো দেহ প্রাচীর দেখানোর জন্য আমরা একটু করে মোটা করে আঁকি। এটা হচ্ছে যে দেহ প্রাচীর। থাক, এটা পড়ে থাক। মশার দেহের ক্রপকে জুম করতে 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 এত বড় করে ফেললাম। হ্যাঁ, জুম করে করে এত বড় করে ফেললাম। এটা পড়ে থাক। আমি একটু আস্তে আস্তে করে জিনিসগুলো বুঝাই দিই, আস্তে আস্তে বুঝতে থাকো। ফার্স্ট অফ অল, মশা যখন রক্ত গ্রহণ করছে, ব্লাড গ্রহণ করছে না, ধরো এগুলো হচ্ছে আমাদের রক্ত। মশা রক্ত গ্রহণ করছে, একবার বুঝেই বলবো, আবার ভালো করে শুনবা। রক্ত গ্রহণ করার মাধ্যমে এই যে আমার মশার অন্ননালী দিয়ে ক্রপের মধ্যে রক্তগুলো আসলো, প্রবেশ করলো, এন্ট্রি নিল।
এন্ট্রি নেওয়ার ফলে এখানে দুইটা গ্যামেটোসাইট আসছে, একটা সাইজে বড়, একটা গ্যামেটোসাইট সাইজে বড়, আমি নীল কালার দিয়ে দেখে আরেকটা গ্যামেটোসাইট সাইজে ছোট। দুইটা গ্যামেটোসাইটেরই নিউক্লিয়াস আছে, এটা নিউক্লিয়াস ছোট, এটা নিউক্লিয়াস আকারে বড়। এটা হচ্ছে যে ম্যাক্রোগ্যামেটোসাইট মানে স্ত্রী জনন মাতৃকোষ, পুংজনন মাতৃকোষ। তাহলে একটু লিখে দিই ভাইয়া, তাহলে জিনিসগুলো ইজি হবে। এটা হচ্ছে যে মাইক্রোগ্যামেটোসাইট, জনন মাতৃকোষ তোমরা আপাতত বলিও না, তোমাদের বইতে কোনো জায়গায় লেখা নাই, আমি এমনি জাস্ট শিখানোর জন্য বলতেছি। হ্যাঁ, বেসিকটা এটাই। তবে তোমরা গ্যামেটোসাইট বলিও, গ্যামেটোসাইট থেকে গ্যামিট তৈরি হচ্ছে, মানে তোমরা ইংলিশ টার্মটা ইউজ করিও। মাইক্রোগ্যামেটোসাইট, ক্লিয়ার? আর এই যে এই টার্মটাকে আমরা বললাম ম্যাক্রো, ম্যাক্রো মিন্স বড়, ম্যাক্রোগ্যামেটোসাইট। এগুলো মানুষকে যখন মশকে কামড় দিল, মশকের ক্রপে চলে আসলো। দুইটাই একসাথে দেখাবো, দুই প্রসেসে একসাথে নিচের দিকে নামাবো, একটু খেয়াল করবা। তো গ্যামেটোসাইট মানে এরা কি? গ্যামেটোসাইট মানে এরা কি? জনন মাতৃকোষ, ক্লিয়ার? আচ্ছা, এবার আসি। এই জনন মাতৃকোষগুলো কিন্তু এন এন মানে হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম নিয়ে অবস্থিত। এখন তোমার কোশ্চেন হতে পারে, ভাইয়া নরমালি তো মাতৃকোষ বা যেগুলো মাদার সেল সেগুলো তো দৈহিক কোষ, দৈহিক কোষে তো ডিপ্লয়েড সেল থাকে। হ্যাঁ, দৈহিক কোষে ডিপ্লয়েড সেল থাকে ইন ডিপ্লয়েড অ্যানিমেলস, ইন হ্যাপ্লয়েড অ্যানিমেলস দৈহিক কোষে হ্যাপ্লয়েড সেল থাকে। তাহলে আমি ডিপ্লয়েড সেল, আমি ডিপ্লয়েড অ্যানিমেলস, উন্নত শ্রেণীর জীব বা উচ্চ শ্রেণীর জীব, আমার প্রত্যেকটা দৈহিক কোষে 2 সেট ক্রোমোজোম আছে। বাট এরা কিন্তু নিম্ন শ্রেণীর জীব, কর্ডেটের নিচে সবগুলো প্রাণী নিম্ন শ্রেণীর জীব, এরা আর্থ্রোপোডা শ্রেণী পর্বের প্রাণী। তাহলে আর্থ্রোপোডা বা যে কোনো নিম্ন শ্রেণীর জীবে দৈহিক কোষে হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম থাকে, মানে এন সেট ক্রোমোজোম থাকে। তাহলে এখানেও ক্রোমোজোমটা এন সেট, এখানেও ক্রোমোজোমটা এন সেট, এটা আমরা সবাই জানি, ঠিক না? এখন দৈহিক কোষে নরমালি আমরা জানি মাইটোসিস সেল ডিভিশন হয়, নরমালি মাইটোসিস সেল ডিভিশন হয়। তাহলে এই দুজনের উপর মাইটোসিস সেল ডিভিশন হবে, হয়ে এই যে মাইক্রোগ্যামেটোসাইটটা এটা বিভাজন হবে, মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে 4 থেকে 8টা ভাগ হবে। তো ভাগগুলা একটু শেপ টাইপসের ভাগ হবে, মানে এদের প্লাজমা মেমব্রেনটা একটু কোনা বের হওয়া ভাগ হবে। তাহলে একটু করে দেখি, আগে আমি গোল কালারের একটা শেপ দিয়ে দিই। আচ্ছা, বুঝলাম, ভাগ হইল। ভাগগুলো একটু অদ্ভুত টাইপসের শেপের হবে, মানে কোনা টোনা বের হওয়া কিছু শেপের হবে। কয়টা হইল? 5টা, না আর একটা দেওয়ার দরকার আছে? দেখছো এই জিনিসটা একটু যদি আমি এখন এখানে না দেখাই, এখানে দেখাই, তাহলে আর একটু ক্লিয়ার হবে। তোমার বাইরে দেখাই। আচ্ছা, বাইরে দেখানোর আগে ভিতরে আরেকবার এঁকে দিই। প্লাজমা মেমব্রেন গুলো দেখছো একটু কোনা বের হওয়া শেপ হইছে। তো নিউক্লিয়াস যেটা আছে এটা মাইটোসিস ডিভিশনের কারণে 4 থেকে 8 ভাগ হয়। মাইটোসিস ডিভিশন, প্রতিটা নিউক্লিয়াস এন সেট ক্রোমোজোম। মাইটোসিস ডিভিশন তো আমরা সবাই জানি, এক যদি হ্যাপ্লয়েড সেল হয় এন, তাহলে এন থেকে তৈরি হবে এখন দুইটা এন, এই এন থেকে আবার তৈরি হবে দুইটা এন, এই এন থেকে আবার তৈরি হবে, মানে ইকুয়েশনাল ডিভিশন, সমীকরণিক বিভাজন, 4টা কোষ তৈরি হইলো। আবার এদের থেকে যদি দুইটা দুইটা করে হয়,
আটটা কোষ। এই জন্য আমি বললাম 4 থেকে 8টা এন সেট ক্রোমোজোম যুক্ত কোষ তৈরি হলো। ক্লিয়ার? তাহলে এখানের মধ্যে প্রত্যেকটার ভিতর ছোট ছোট একটা করে নিউক্লিয়াস আছে, যে নিউক্লিয়াস গুলো এন সংখ্যক যুক্ত। আমি এখানে 6টা আঁকছি, তোমরা তাহলে 8টা আঁকতে পারো। সেম কাহিনী ওর নিউক্লিয়াসও, দুইটা কোষ তৈরি হবে এখানের মধ্যে। তো দুইটা কোষ তৈরি হয় নরমালি ম্যাক্রোগ্যামিটোসাইটে। ম্যাক্রোগ্যামিটোসাইটে দুইটা কোষের মধ্যে একটা কোষ সাইজে অনেক বড় হয়, এই কোষটা, আরেকটা সাইজে অনেক ছোট হয়। ক্লিয়ার? আচ্ছা, যেটা সাইজে বড় হয় তার ভিতর নিউক্লিয়াস থাকে, সাইজে ছোটটার ভিতর নিউক্লিয়াস থাকে। যেটা সাইজে বড় হয় সেটা হচ্ছে ম্যাক্রোগ্যামিট, মানে ডিম্বাণু। এটা হচ্ছে ম্যাক্রোগ্যামিট, এন সেল যুক্ত, এন ক্রোমোজোম যুক্ত ম্যাক্রোগ্যামিট, বা আমরা যদি সহজ বাংলায় বলি তাহলে হচ্ছে ডিম্বাণু। এটা হচ্ছে পোলার বডি। যখন ইন এমব্রায়োনিক ইন ওজেনেসিস প্রক্রিয়ায় মাইটোসিস সেল ডিভিশন শেষ হওয়ার পরে 4টা কোষ তৈরি হয়, যার মধ্যে একটা কোষই বৃদ্ধি পায়, সেটাকে আমরা ওভাম বলি। বাকি 3টা কোষ ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যাদেরকে আমরা বলি পোলার বডি। হিউম্যান বডিতে এই কাহিনীটা ঘটে, বাট এদের ক্ষেত্রে অনলি 2টা সেলই তৈরি হয়। 2টা সেলের মধ্যে একটা পোলার বডি তৈরি হয়, যে পোলার বডিটা নষ্ট হয়ে যায়। পোলার বডি কোনো পুষ্টি পায় না বিধায় নষ্ট হয়ে যায়। আর একটা ওভাম বড় হয়, ওভামটা এন সেট যুক্ত। তো এখন ওভাম এখানে বড় হয়ে আরো বিশাল বৃদ্ধি পাবে, এবং ওভামের একটা কোণ আসবে, এরকম একটা কোণা আসবে, কোণা আসছে, দেখছো? কোণা কোণা শিং বেরিয়েছে। শিংটা থাকুক, এই শিংটা বেরিয়েছে, শিংটা স্পেশাল কারণে বেরিয়েছে, এটা থাকুক। কেন বেরিয়েছে ব্যাখ্যা দিচ্ছি। তার আগে এই যে এরা এরা এবার ডিফারেন্ট টাইপস অফ শেপ নিবে। কি শেপ নিবে একটু খেয়াল করি আমরা। এই যে প্রত্যেকটা, এই যে আমরা দেখতেছি প্রতিটা মাইক্রোগ্যামিটোসাইট 4 থেকে 8টা নিউক্লিয়াসে বিভক্ত হয়েছে। প্রতিটা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম আর প্লাজমা মেমব্রেন চলে আসছে। এবার এরা মাকু বা সুতা আকৃতির গঠন তৈরি করবে, ফ্লাজেলা শেপ গঠন। ফ্লাজেলা শেপ গঠন। কি শেপ গঠন? ফ্লাজেলা। ফ্লাজেলা হচ্ছে যে তোমরা যদি ব্যাকটেরিয়া, আমি তোমাদেরকে যখন পড়াবো তখন দেখাবো, ব্যাকটেরিয়া গায়ে থেকে এরকম কিছু সুতা আকৃতির গঠন বের হয়। এগুলো আসলে মূলত চলনে হেল্প করে, চলনে হেল্প করে, মুভমেন্ট। এটাকে আমরা বলি ফ্লাজেলা। ফ্ল্যাজেলিন প্রোটিন থাকে এখানে, ফ্ল্যাজেলিন প্রোটিন, প্রোটিন দিয়ে গঠিত বিশেষ উপাদান ফ্ল্যাজেলা। সুতার মতো গঠন, আমাদের যেমন পা, নিম্ন শ্রেণীর জীবে তেমন ফ্ল্যাজেলা। ক্লিয়ার? এখানেও ঠিক সেম, দেখো কাহিনীটা কি হয়। ফ্ল্যাজেলা শেপ হয় প্রত্যেকটা সাইটোপ্লাজম আর প্লাজমা মেমব্রেন যুক্ত নিউক্লিয়াস, দেখো এখন আলাদা আলাদা করে ফ্ল্যাজেলা শেপ হচ্ছে। দেখেছেন? ফ্ল্যাজেলা তৈরি হয়ে গেল। প্রতিটার ভিতরে একটা করে নিউক্লিয়াস গেছে। একটা করে নিউক্লিয়াস গেছে। ওকে, ভালো কথা। ভেতরে সাইটোপ্লাজম প্লাজম সবকিছুই আছে। এই ফ্ল্যাজেলা গুলো এবার আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে যাওয়া মানে প্রত্যেকটা এখন মাইক্রোগ্যামিট, মানে শুক্রাণু। তাহলে এই ফ্ল্যাজেলা গুলোই হচ্ছে আসলে শুক্রাণু। আগে লিখি মাইক্রোগ্যামিট, বা যাকে আমরা বলবো শুক্রাণু। ক্লিয়ার? তাহলে এই যে শুক্রাণু তৈরি করতে পারলাম, ফ্ল্যাজেলা সেই শুক্রাণু, বা মাকু। মাকু বলতে হচ্ছে সুতার মতো, মাকু আকৃতি হয়, এটা ফ্ল্যাজেলা আকৃতি বলবা। এটা কেটে দাও। এই শুক্রাণুগুলোকে কি আকৃতি বলবা? হয় ফ্ল্যাজেলা, দেখতে ফ্ল্যাজেলার মতো, মাকু তন্তু আকৃতি বা সুতার মতো শেপ। আচ্ছা, এবার দেখো এখানে ডিম্বাণুর মধ্যে একটা কোণা বেরিয়েছিল বলছিলাম, এগুলো সবগুলোই কিন্তু এন, মাইটোসিস ডিভিশন এখনো সব এন। প্রত্যেকটা শুক্রাণু এন সেট ক্রোমোজোম নিয়ে আছে, ডিম্বাণুতে এন সেট ক্রোমোজোম আছে। তাহলে এখন ডিম্বাণুর ভিতরে এন আছে, শুক্রাণুর ভিতরে এন আছে, প্রতিটা শুক্রাণুতে এন এন করে আছে। ক্লিয়ার? আচ্ছা, এর পরের কাহিনীটা কি হবে? এই যে ডিম্বাণু,
এই ডিম্বাণুর একটা কোণ বের হয়েছে না? কোণটা কেন বের হয়েছে? কোণটা বের হয়েছে, এই কোণটাই হচ্ছে একটা বিশেষ জায়গা। এই কোণটার এই স্পেসটাতে প্লাজমা মেমব্রেনটা অনেক পাতলা হয়ে যায়, যার কারণে শুক্রাণু বা এই যে মাইক্রোগ্যামিট গুলা এসে এই কোণটা দিয়ে ঢুকতে পারে। অনেকগুলা ঢুকবে নাকি? একটা ঢুকবে মাত্র। এখন তোমার রক্ত থেকে তো মশার দেহে অনেকগুলা ম্যাক্রোগ্যামিট ঢুকছে। প্রতিটা ম্যাক্রোগ্যামিটে একটা করে মাইক্রোগ্যামিট ঢুকে। তার মানে প্রতিটা ম্যাক্রোগ্যামিটে একটা করে এরকম কোণ বের হয়। এই কোণগুলাকে আমরা কি বলি? যেহেতু ম্যাক্রোগ্যামিটে ঢুকতেছে এই কোণটা দিয়ে, তার মানে এই যে ম্যাক্রোগ্যামিট বা ডিম্বাণু এই কোণটা সৃষ্টি করার মাধ্যমে শুক্রাণু বা মাইক্রোগ্যামিটকে আকর্ষণ করতেছে না, অভ্যর্থনা জানাচ্ছে না? অভ্যর্থনা জানাচ্ছে। এই জন্য এই যে কোণটা, এই কোণটাকে আমরা বলে থাকি, এই কোণটাকে আমরা বলে থাকি অভ্যর্থনা কোণ। অভ্যর্থনা কোণ বা আরেকটা নাম দেওয়া যায়। এই যে এই কোণটা দিয়ে একটা শুক্রাণু ডিম্বাণুর ভিতর ঢুকবে, কারণ এই জায়গাটায় প্লাজমা মেমব্রেনটা এখন অনেক পাতলা হয়ে গেছে, একটা ঢুকলেই নিষেক হবে। তো শুক্রাণু ডিম্বাণুর ভিতর ঢুকার প্রক্রিয়াটাকে তো আমরা বলি ফার্টিলাইজেশন বা নিষেক। তাহলে এই কোণটাকে আমরা নিষেক কোণও বলতে পারি। সো এই কোণটার আরেকটা নাম নিষেক কোণ। কোণকে অবশ্য অনেকে শঙ্কুও বলে। শঙ্কু, কোণ শঙ্কু একই কথা, ঠিক আছে? কোণকে অনেকে শঙ্কুও বলে। কোণ আর শঙ্কু সেম কথা। তাহলে ফার্টিলাইজেশন বা নিষেক হচ্ছে এজন্য নিষেক কোণ, বা ডিম্বাণু শুক্রাণুকে অভ্যর্থনা বা আহ্বান জানাচ্ছে এজন্য অভ্যর্থনা কোণ বা শঙ্কু। ক্লিয়ার না? আচ্ছা, তো এই যে দেখো, নিষেক হওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলি। শুক্রাণু যে এতগুলো বড় প্রসেসের মাধ্যমে তৈরি হইলো, আলটিমেটলি শুক্রাণুগুলো n সংখ্যক, প্রতিটা শুক্রাণু n সংখ্যক শুক্রাণুতে পরিণত হইলো, এবং শুক্রাণু 4 থেকে 8টা শুক্রাণু তৈরি হচ্ছে। শুক্রাণু তৈরির এই পুরো প্রসেসটাকেই আমরা বলে থাকি এক্স ফ্ল্যাজেলেশন। ওই ফ্ল্যাজেলা যুক্ত শুক্রাণু তৈরি হয়েছে, এই জন্য পুরো শুক্রাণু তৈরির প্রক্রিয়াটাকে আমরা বলি এক্স ফ্ল্যাজেলেশন। সো তোমাদেরকে একটা টার্ম আমি এখান দিয়ে লিখে দিচ্ছি, এক্স ফ্ল্যাজেলেশন। পুরো মশকের ক্রপে ম্যালেরিয়া জীবাণুর মাইক্রোগ্যামিটোসাইট থেকে ফ্ল্যাজেলা আকৃতির শুক্রাণু তৈরি পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াটাকে আমরা বলবো এক্স ফ্ল্যাজেলেশন। ক্লিয়ার? খ নাম্বার আসবে, এটা খতে আসবে। ওকে, ভেরি গুড। তাহলে এক্স ফ্ল্যাজেলেশন বুঝে গেলাম। এবার আসো, এবার নিষেক ঘটাবো। মূল কাহিনী এখানেই শেষ। শুক্রাণু ডিম্বাণু তৈরি হওয়া মানে মোটামুটি গ্যামেটোগনির কাহিনী শেষ। মানে গ্যামেট তো তৈরি হয়ে গেছে, শুক্রাণু তৈরি হয়ে গেছে, ডিম্বাণু তৈরি হয়ে গেছে। শুক্রাণুগুলো কিন্তু আলাদা হবে, আলাদা হয়ে ভাসতে থাকবে। ক্লিয়ার না? আচ্ছা, তাহলে আসি। এবার আমাদের আরেকটা স্টেপের পালা, আমরা এটা একটু মুছি। অভ্যর্থনা শঙ্কুটা তো তোমরা দেখছো, এটা এখন আর আমার লেখার দরকার নেই। এবার আসি, এই এনটা আপাতত মুছি। এগুলো সবগুলো এন সংখ্যক, আমরা সবাই জানি। এখন মজা হবে, এন আর এন মিলে 2n হবে। তাহলে একটু দেখি, এই যে অভ্যর্থনা শঙ্কু, এই অভ্যর্থনা শঙ্কু দিয়ে একটা শুক্রাণু প্রবেশ করবে। ক্লিয়ার না? মাকু তন্তু বা মাকু আকৃতির একটা শুক্রাণু প্রবেশ করলো। শুক্রাণুর একটা নিউক্লিয়াস আছে, এখানে একটা নিউক্লিয়াস আছে। তাহলে এখন দেখো, শুক্রাণু ডিম্বাণুর মিলন হইলো। হয়েছে তো শুক্রাণু ডিম্বাণুর মিলন। শুক্রাণু ডিম্বাণুর মিলন হওয়ার 12 থেকে 14 ঘন্টা পর এদের জাইগোটটা মানে মূলত গঠন হয়েছে 12 থেকে 14 ঘন্টার মধ্যে। তাহলে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হইলো, মিলন হবে কত দিনে? মিলন হয়ে গেল। মিলন হবে কত দিনে? মিলন হয়ে গেল এক্ষণে। মুন্ডা বাই করে দিছে মিলন, জোর করে ঢুকাই দিছে।
তাহলে এখন এবার কাহিনীটা দেখি। এই যে এখানে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হইলো, একটা নতুন কোষ তৈরি হইলো। এই নতুন কোষটাকে আমরা বলি জাইগোট। কি গোট? জাইগোট। আমাদেরও তৈরি হয় না জাইগোট? তা আমাদেরকে বলে না আমরা ছাগলের বাচ্চা? আমাদের কি বলে রে? বলে না আমরা ছাগলের 3 নাম্বার বাচ্চা, বা অনেকে ছাগলের বাচ্চা বলে না? বলার কারণ আছে তো। জন্মগতভাবে আমরা গোট। হ্যাঁ, তো যদি আমরা গোটই হই তাহলে ছাগল বললে অসুবিধা কি? তুমি জন্মের সময় তো গোট ছিলা। তাহলে এখন একটু খেয়াল করি আমি, যে আমি এটা একটু বড় করে আঁকবো, এই জন্য একটু করে মুছে দিলাম। ক্রপটাকে একটু শেপ বাড়াবো। ওকে, তাহলে এখন এখানে তৈরি হলো এটা একটা জাইগোট। ক্লিয়ার না? এই জাইগোটে এখন কি আছে ভাই? এই এন শুক্রাণু আর এই এন ডিম্বাণু, এন শুক্রাণু মিলনে জাইগোট এখন 2n। ঠিক না? আচ্ছা, জাইগোটটা করলে তাহলে এখন কি হয়ে গেল? 2n। 12 থেকে 14 ঘন্টার মধ্যে নিষেক হয়ে গিয়ে জাইগোট তৈরি হয়ে গেল। এই জাইগোটটা এবার 12 থেকে 14 ঘন্টা পরে একটু বড়, মানে নড়াচড়া করবে এবং একটু বড় হবে, লম্বা হবে আকৃতিতে। তো জাইগোট একটু শেপে লম্বা হইল। এখানে কিন্তু ওর অনেকগুলো এপিথেলিয়াল সেল থাকে, এপিথেলিয়াল কোষ থাকে, অন্তঃপ্রাচীরের এপিথেলিয়াল কোষ আর কি। জাইগোট দেখানোর আগে তোমাদেরকে এপিথেলিয়াল কোষগুলো দেখাই দিই। এই অন্তঃপ্রাচীরের এপিথেলিয়াম, এন্ডো এপিথেলিয়াম, আবরণী কোষ আর কি, থাকে না? থাকে। তো এপিথেলিয়াল কোষগুলোর সাথে লেগে যায় জাইগোট। এই জাইগোটটা আকৃতিতে এখন কি হয়? লম্বা হয় এবং নড়াচড়া করে, মুভমেন্ট করে। এই যে ম্যালেরিয়া জীবাণু জাইগোট যেটা মুভমেন্ট করতেছে এবং নড়াচড়া করতেছে, এই জাইগোটটাকে আমরা বলি উকিনেট। পরীক্ষায় আসে উকিনেট কি? উকিনেট কি? ম্যালেরিয়া পরজীবীর জাইগোট। ম্যালেরিয়া পরজীবী জাইগোট। লম্বা হলো শেপে। কতক্ষণ? 12 থেকে 14 ঘন্টা পর, আফটার 12 to 14 আওয়ার্স আফটার ফার্টিলাইজেশন। নিষেকের 12 থেকে 14 ঘন্টা পরে লম্বা হয়ে শেপ ধারণ করলো এবং 2n আছে এখনো। ক্লিয়ার? এই 2n যুক্ত জাইগোটটা, এই যে এপিথেলিয়াম গুলো, ম্যালেরিয়ার ক্রপের অন্ত এপিথেলিয়াম বা অন্ত আবরণী কোষ, এই অন্ত আবরণী কোষটাকে ভেদ করবে। ভেদ করে বাইরে চলে আসবে, মানে বহি আবরণীর দিকে চলে আসবে। ক্লিয়ার? তাহলে এবার জাইগোটটা চলে আসলো এখানে, নতুন একটা শেপ, আবার গোলাকৃতির শেপ নিল। এই যে দশাটা, এই জাইগোট দশা, একটু করে খেয়াল করবা। এটা হচ্ছে যে গোলাকৃতির জাইগোটটা এখন লম্বা আকৃতির জাইগোটটা আবার গোলাকৃতির শেপ নিল। কিন্তু মজার ব্যাপার হইলো, জাইগোটের চারপাশে এখন একটা আবরণী আসবে উইথিন 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে। নীল কালারের আবরণী আসলো। ঠিক না? আচ্ছা, তাহলে জাইগোটের চারপাশে একটা আবরণী আসছে। এই আবরণীটাকে আমরা বলি সিস্ট আবরণী। তাহলে উকিনেট জাইগোটটার চারপাশে একটা আবরণী আসলো, এই আবরণীটাকে আমরা বলতেছি সিস্ট। নিম্ন শ্রেণীর জীবের সকল শিশু দশা সিস্ট। সকল যত নিম্ন শ্রেণীর জীব আছে সবার শিশু দশা সিস্ট। হাইড্রোসিস্ট, হাইড্রা যখন পড়াবো তখন হাইড্রার মধ্যেও সিস্ট পড়াবো, হাইড্রুলা। ঠিক আছে? তাহলে যত ধরনের নিম্ন শ্রেণীর জীব আছে সবগুলোতে সিস্ট দশা আসবে। যত নিম্ন শ্রেণীর জীবগুলোর শিশু দশা থেকে আস্তে আস্তে যখন আরেকটু বৃদ্ধি পেতে থাকবে তখন সেটা হবে লার্ভা দশা, ভ্রূণীয় বিকাশ আর কি। আরো বড় বৃদ্ধি পেলে পিউপা, এরপরে পরিণত জীব।
তো মানুষের সিস্টও নাই, লার্ভাও নাই, পিউপাও নাই। মানুষের নিম্ন শ্রেণীর দশাটাকে আমরা বলি, মানে মানুষের ভ্রূণীয় দশার একদম শুরুর দশাটাকে আমরা জাইগোট। জাইগোট থেকে আস্তে আস্তে 6-7 সপ্তাহ বা 8 সপ্তাহের ভ্রূণ ফিটাস। ফিটাস থেকে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়ে 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 পূর্ণাঙ্গ মানুষ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে দেখি আমরা এখানের মধ্যে উকিনেটটা অন্তঃপ্রাচীরের এপিথেলিয়াম ভেদ করে, ক্রপের অন্তঃপ্রাচীরের এপিথেলিয়াম ভেদ করে এই যে দেহ গহ্বরে এসে বসলো। জাইগোটটা যখনই বসলো বা উকিনেটটা যখনই গোল হয়ে বসলো, উকিনেটের চারপাশে একটা আবরণী আসলো, এটাকে বলতেছি আমরা সিস্ট আবরণী। এবং এই যে দশাটা, এই দশাটাকে আমরা বলতেছি উসিস্ট। তাহলে উকিনেটের যে সিস্ট দশা, সেই সিস্ট দশাটাকে আমরা বললাম উসিস্ট। ক্লিয়ার না? এবার আসো, এই ইউসিস্টাতে তো 2n সংখ্যক নিউক্লিয়াস আছে, আছে না? তাহলে 2n সংখ্যক নিউক্লিয়াস রাখা যাবে। ওর দেহকোষে কয়টা নিউক্লিয়াস ছিল রে ভাই? এক সেট করে নিউক্লিয়াস ছিল। তাহলে 2n সংখ্যক নিউক্লিয়াস রাখা যাবে? এতক্ষণ ধরে মাইটোসিস করছি, কিন্তু মজার ব্যাপার হলো জনন কোষ তৈরি করতে হলে তো মিওসিস করতে হয় বা মায়োসিস করতে হয় না। উচ্চ শ্রেণীর জীবে জনন কোষ তৈরি করতে হলে মায়োসিস করতে হয়। নিম্ন শ্রেণীর জীবে জনন কোষ তৈরি হয়ে যাওয়ার পরে মায়োসিস হয়, জাইগোট হয়ে যাওয়ার পরে মায়োসিস হয়। আজকে থেকে মুখস্থ রাখো। উচ্চ শ্রেণীর জীব, একটা বেসিক জিনিস দেখাই, খুব কমন জিনিস দেখাই, এটা বারবার বেসিক অনেকে ভুলে, মিস সেল ডিভিশনের মেইন কথা। ধরো তোমার একটা জনন মাতৃকোষ আছে, তুমি যদি ছেলে হও, তোমার জনন মাতৃকোষ 2n। 2n থেকে এখন ছেলে না তুমি, তাহলে 2n থেকে আস্তে আস্তে 2n ডিভাইড হচ্ছে। এবার তোমার শুক্রাণু তৈরি হবে। তাহলে 2n তো জনন মাতৃকোষ, এই জনন মাতৃকোষ থেকে যখন শুক্রাণু তৈরি হতে হবে, শুক্রাণু তো হ্যাপ্লয়েড সেল আমরা জানি। তাহলে হ্যাপ্লয়েড মানে n। তাহলে শুক্রাণু তৈরি করার জন্য তুমি হ্যাপ্লয়েড সেল তৈরি করছো। তাহলে মাঝখানে যে সেল ডিভিশন, এটাই হচ্ছে যে মায়োসিস। সেম ভাবে ধরো ডিম্বাণু তৈরি করতেছো, ডিম্বাণু একটা n কোষ। তাহলে এটা যদি তোমার হয় স্পার্মের জন্য n, এটা ধরো তোমার ওভাম, ওভামের জন্য তুমি কি তৈরি করলা? n তৈরি করলা। এখানে তুমি কি করবা? মায়োসিস। তাহলে তুমি আমাদের উচ্চ শ্রেণীর জীবে যতই দেহকোষ 2n হোক না কেন, জনন কোষ যেহেতু হ্যাপ্লয়েড কোষ, ওখানে তোমার জনন কোষ তৈরি করার আগে মায়োসিসটা করতে হয়। এবার দুইটা n মিলে তৈরি হয়ে যায় আবার 2n। এই 2n টা হচ্ছে একটা জাইগোট একটা দেহকোষ। এই দেহকোষ আবার মাইটোসিস ডিভিশন শুরু হয়, আবার 2n আবার 2n, এগুলো সব মাইটোসিস। এটা হচ্ছে উচ্চ শ্রেণীর জীবে জনন কোষ তৈরি করার আগেই মায়োসিস হচ্ছে। এবার আসলে নিম্ন শ্রেণীর জীবের দেহকোষটাই হচ্ছে এটা নিম্ন শ্রেণীর জীব, মানে দেহকোষটা হ্যাপ্লয়েড কোষ। তাহলে এবার আসি নিম্ন শ্রেণীর জীব, তার মানে দেহকোষ কি? হ্যাপ্লয়েড। দেহকোষে সবসময় মাইটোসিস হয়, তার মানে মাইটোসিস হচ্ছে। ধরো এটা পুংজনন মাতৃকোষ, স্ত্রী জনন মাতৃকোষ। এই স্ত্রী জনন মাতৃকোষ থেকে তৈরি হইলো এখন কি? ধরো ডিম্বাণু। পুংজনন মাতৃকোষ থেকে তৈরি হইলো এখন কি? ধরো শুক্রাণু বা পুংজনন কোষ। এটাও n তৈরি হইলো, এটাও n তৈরি হইলো, মাইটোসিস ডিভিশন হইলো। তাহলে দেখো শুক্রাণু ডিম্বাণু তৈরি হতে কিন্তু মিওসিস হয়নি, মাইটোসিস হয়েছে। n থেকে n ই আসলো। ক্লিয়ার না? এবার এই দুটো n মিলবে তো নিষেকেতে, এই দুটো n মিলে হবে একটা জাইগোট। জাইগোটটা হবে 2n। আরে ভাই 2n তো হয়ে গেছে, তো নিষেক হয়ে গেল, জাইগোট হয়ে গেল। এখন এই জাইগোটটা একটা দেহকোষ, এখান থেকে আবার দুটো করে কোষ আসতে হবে। কিন্তু এখন তোমার তৈরি হলো 2n, তোমার দেহকোষ ছিল নিম্ন শ্রেণীর জীবে n, তাহলে তুমি 2n রাখতে পারবা? n করে দিতে হবে না? তো তাহলে যদি তোমার এখন এখানে n করতে হয় 2n থেকে, এখানে কোন সেল ডিভিশনটা ফলাইতে হবে? অবশ্যই মায়োসিস। মায়োসিস করলেই তো রাসমূলক বিভাজন হবে, অর্ধেক হবে। মাইটোসিস করলে তো সমীকরণিক বিভাজন হচ্ছিল, ইকুয়াল হয়ে যাচ্ছিল। তো মায়োসিসের রাসমূলক হইলো। এইবার আবার তুমি কি করতে পারবা? সমীকরণিক করতে পারবা। এখানে মাইটোসিস হচ্ছে আবার।
তাহলে দেখো জাইগোট তৈরি হওয়ার পরে মিওসিস হচ্ছে নিম্ন শ্রেণীর জীবে, এগুলো কি জীব? হ্যাপ্লয়েড জীব, ঠিক না? আচ্ছা, তো তাহলে বলা যায় যে আফটার জাইগোট, একটা আমরা বলি প্রিলোড, একটা হচ্ছে পোস্ট পেইড, প্রিপেইড পোস্টপেইড, মোবাইলে রিচার্জ করার সময় বলো প্রিপেইড আমরা ইউজ করি, সিম পোস্টপেইড তো আমরা সাধারণত কেউই ইউজ করি না। পোস্টপেইড সাধারণত অনেক স্পেশালাইজড বা ভিআইপি সিমগুলোতে ইউজ করা হয়, আমরা নরমালি প্রিপেইড টাকা ঢুকে তারপর কথা বলি। তো এখন দেখো প্রি মানে আগে, পোস্ট মানে পরে, এখন জাইগোট হওয়ার পরে মিওসিস হচ্ছে, তার মানে এটাকে আমরা বলবো পোস্ট জাইগোটিক মিওসিস, মানে জাইগোট হওয়ার পরে মিওসিস। আর যদি উচ্চ শ্রেণীর জীবে জাইগোট হওয়ার আগেই শুক্রাণু নির্মাণের তৈরির জন্য মিওসিস হচ্ছিল, তাহলে সেটা হবে প্রি জাইগোটিক মিওসিস। তাহলে এখন যে এই জিনিসটা হইলো, এই জিনিসটাকে আমরা বলবো পোস্ট জাইগোটিক মিওসিস। এই মিওসিসটাকে আমরা কি বলবো? পোস্ট, পোস্ট মানে পরে, জাইগোট তৈরি হওয়ার পরে, জাইগোটিক, MEIOSIS, পোস্ট জাইগোটিক মিওসিস। ক্লিয়ার খেলা? আচ্ছা, তাহলে এখন দেখো এই তো 2n ওসিস্ট, এবার আবার তো দেহকোষ তৈরি হবে, এটা হচ্ছে হিমোসিল। হিমোসিলের মধ্যে ধরো ফ্লুইড আছে, বিভিন্ন উপাদান আছে, রক্ত রক্ত আছে, বিভিন্ন তরল পদার্থ আছে। তো এখন এখান থেকে আবার তোমার তৈরি করতে হবে কি? দেহকোষ। তো এখন দেহকোষ তৈরি করার জন্য মিওসিস করতে হবে। আচ্ছা, মিওসিস করলে তাহলে জাইগোট তৈরি হওয়ার পর যেহেতু মিওসিস, এটাকে আমরা বলবো পোস্ট জাইগোটিক মিওসিস। তো এখন পর্যন্ত আমরা দেখলাম শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়ে গেল, তৈরি হয়ে নিষেক হইলো, নিষেক হয়ে জাইগোট তৈরি হইলো। তাহলে শুক্রাণু ডিম্বাণু তৈরির প্রক্রিয়াটাই গ্যামিটোগনি। তাহলে আমাদের গ্যামিট তৈরির প্রক্রিয়া শেষ, নিষেক শেষ। এবার আসবে স্পোরোগনি, স্পোর তৈরির প্রক্রিয়া, যে স্পোর মানুষের দেহে ঢুকবে। তাহলে এবার এই যে আমাদের ওসিসটা আসলো, ওসিসটার বাইরে সিস্টা বরণীটা আমি এঁকে দিই, এটা হচ্ছে ওসিসটার বাইরে সিস্টা বরণী। ঠিক আছে না? ওসিস্টের ভেতরে নরমালি যে ওসিস্টটা আছে, ওসিস্টের ভেতরে তো নিউক্লিয়াস আছে না? এবার নিউক্লিয়াসে প্রথমে কোন ধরনের সেল ডিভিশন হবে রে? প্রথমে কোন ধরনের সেল ডিভিশন? 2n থেকে কি তৈরি করতে হবে এখন? যেহেতু দৈহিক কোষ, এটা একটা দৈহিক কোষ, দৈহিক কোষ 2n থাকতে পারবে না, এদের দৈহিক কোষ অলওয়েজ n, নিম্ন শ্রেণীর জীব। তাহলে ম্যালেরিয়া নিম্ন শ্রেণীর জীব, এদের দৈহিক কোষ n। তাহলে এখানে কি হবে? n করতে হবে। n করতে হলে কোন সেল ডিভিশন? কোন সেল ডিভিশন? MEIOSIS, মিওসিস। তাহলে এটা কোন ধরনের জাইগোটিক মিওসিস? পোস্ট জাইগোটিক মিওসিস। মিওসিস জাইগোট হওয়ার পরে মিওসিস হচ্ছে, কিন্তু মানুষের প্রি জাইগোটিক মিওসিস, জাইগোট হওয়ার পূর্বেই মিওসিস হচ্ছে। ক্লিয়ার না? এই কনসেপ্টটা একটু ক্লিয়ার রাখবা। তাহলে পোস্ট জাইগোটিক মিওসিস হইলো, তাহলে এখন এই n থেকে এরপর আবার কি হবে? n n n n, এগুলা সবগুলো ইকুয়েশন, মানে ইকুয়াল n হচ্ছে। ইকুয়াল n মানে ইকুয়েশনাল ডিভিশন, মানে এখানে সব এখন মাইটোসিস। তাহলে এই জায়গাগুলোতে সব কি হচ্ছে? মাইটোসিস। বাট আগে হইলো কি? মিওসিস। তাহলে ওসিস থেকে পরবর্তী দশাটায় আগে মিওসিস, তারপরে মাইটোসিস। ক্লিয়ার? তাহলে এখন তোমার দেখো অনেকগুলা কি তৈরি হইলো? নিউক্লিয়াস তৈরি হইলো, 4 থেকে 8টা নিউক্লিয়াস আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, মাইটোসিস ডিভিশন না, আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার না? এবার নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজমের আবরণী প্লাস প্লাজমা মেমব্রেনের আবরণী আসবে না? অবশ্যই আসতে হবে, নাহলে একটা কোষ কিভাবে হবে রে? এই তো প্লাজমা মেমব্রেন, এই তো প্লাজমা মেমব্রেন, এই তো প্লাজমা মেমব্রেন, কি সুন্দর প্লাজমা মেমব্রেনের আবরণী চলে আসলো। আসলো না? চলে আসলো তো। তাহলে আমরা একটা টোটালি আবরণী দেই, প্লাস আমাদের তো এখন সিস্টা আবরণী আছে, ভেদ করে নাই তো সিস্টা আবরণী। চেঞ্জটা দেখছো কোথায় হচ্ছে? চেঞ্জটা একটু ভালো করে বলতে হবে। হিমোসিলে হচ্ছে, কার কার মধ্যে? দেহ গহ্বর মানে দেহ প্রাচীর, ক্রপের প্রাচীর, ক্রপের বহিঃপ্রাচীর আর দেহ প্রাচীর, এদের মাঝখানে এই হিমোসিলটাতে এই চেঞ্জটা হচ্ছে। তার মানে এখন এই পদার্থগুলো যদি বার্স্ট করে বের হয়, এর একটা তরলে যাবে, তরল থেকে এই যে ঠিক এই জায়গাটায় তিনটা না অনেকগুলা, এগুলা হচ্ছে যে আমাদের ম্যালেরিয়ার লালা গ্রন্থি, লালা গ্রন্থি বসে আছে।
মুখের কাছাকাছি আর কি, এটা তো অন্ননালী, এটা মুখের অংশ ছিল, তো মুখের কাছাকাছি লালা গ্রন্থি বসে আছে। এইবার এই যে এই দশাটা আসলো, এই যে রাউন্ডেড কিছু সেল আসছে, প্রত্যেকটা n সংখ্যক ক্রোমোজোম নিয়ে আছে। তাহলে প্রতিটা রাউন্ডেড সেলের কাছে, আমি একটু এই জিনিসগুলো মুছি, এই জিনিসগুলো মুছলে আর একটু ক্লিয়ার ভাবে বলা যাবে। প্রতিটা রাউন্ডেড সেলের কাছে n সংখ্যক নিউক্লিয়াস আছে। তাহলে এগুলো হচ্ছে প্রতিটা গোলাকার কোষ, যে গোলাকার কোষগুলোর কাছে n সেট নিউক্লিয়াস আছে না। মাইটোসিস ডিভিশন মানে n সেট নিউক্লিয়াস আসছে না। তাহলে মিওসিস মাইটোসিস হেল্প করলো ওদেরকে। এরপরে এই কোষগুলো আস্তে আস্তে কেমন কোষে পরিণত হলো, সুতার মতো কিছু তন্তু টাইপসের কোষে পরিণত হলো, শেপ চেঞ্জ করলো, মাকুতন্তু টাইপসের কোষে পরিণত হলো। এন্ড মজার ব্যাপার, প্রতিটা কোষের ভিতরে n সেট ক্রোমোজোম কিন্তু বিদ্যমান রয়ে যাচ্ছে। ক্লিয়ার না? হিমোসিলে কত ধরনের কাহিনী ঘটতেছে দেখছো? এখনো সিস্টাবরণী ভেঙে যায় নাই, এখনো সিস্টাবরণী ভেঙে যায়নি, সিস্টাবরণী এখনো আছে। ওকে, ভালো কথা, ক্লিয়ার। এবার এখান থেকে এই যে এগুলো হচ্ছে যে কেমন, মাকু, মাকু মানে হচ্ছে যে সুতার মতো, সুতার মতো ফ্ল্যাজেলা শেপ কোষ, ফ্ল্যাজেলা, মাকু আকৃতি বা সরু আকৃতি কোষ। হ্যাঁ, মাকু আকৃতি বা সরু আকৃতি কিছু সেল তৈরি হলো। আচ্ছা, ভালো কথা। এই যে মাকু আকৃতির কোষগুলো তৈরি হইল, এই মাকু আকৃতির কোষগুলো এবার সিস্টের আবরণী ভেদ করবে। তো সিস্টের আবরণী যদি তারা ভেদ করে, কোষ অনেক বেশি হয়ে গেলে তারা সিস্টের আবরণী ভেদ করবে। ভেদ করে তারা উন্মুক্তভাবে হিমোসিলে ঘুরবে, বের হয়ে গেল। তারা উন্মুক্তভাবে কোথায় ঘুরবে? হিমোসিলে ঘুরতেছে, এবং ঘুরতে ঘুরতে তারা কোথায় ঢুকলো? লালা গ্রন্থিতে ঢুকবে। এই কোষগুলোর নামই স্পোরোজয়েট, যারা হলো মূলত স্পোর বা রেণু। তো স্পোর তো এমনিতেই অযৌন জনন অনেকে বলে, এটা আসলে যৌন জননের আন্ডারেও পড়ে না, যৌন জনন তো এতটুকুতে শেষ, এরপর দশাগুলো এই জননটা। তাহলে আমরা স্পোর তৈরি করে ফেললাম বা স্পোরোজয়েট দশাটা তৈরি করলাম। এটা হিমোসিল থেকে বা লালা গ্রন্থিতে চলে আসলো, তীর চিহ্ন। এটা লালা গ্রন্থিতে অবস্থান করবে, ঠিক না? তাহলে এটা লালা গ্রন্থিতে অবস্থান করবে কয়দিন? এটা তো জানা কোশ্চেন। স্পোরোজয়েট সাধারণত লালা গ্রন্থিতে 3,26,000 থাকে। একবারে যদি গ্যামিটোগনি আর এখানে স্পোরোগনি হইলো, মানে স্পোর তৈরির প্রক্রিয়াটা হইলো, স্পোরোগনি সম্পন্ন হয়, তাহলে 3,26,000 প্লাস মাইনাস হইতে পারে, অ্যারাউন্ড হিসাব 3,26,000, 3,26,000 স্পোরোজয়েট বা স্পোর এই লালা গ্রন্থিতে এসে ঢুকে অবস্থান করে, এবং এরা সাধারণত 2 মাস পর্যন্ত অবস্থান করে। তার মানে 2 মাসের মধ্যে যদি মশা আবার তোমাকে কামড়ায়, ঢুকে যাবে তোমার রক্তে, লালা থেকে ঢুকবে। কারণ মশা কামড়ানোর সময় কিন্তু রক্ত শোষণ করে, লালাটা মানুষের দেহে ঢুকায়, শোষণ করে রক্ত, তার মানে গ্যামেটোসাইট মশার দেহে ঢুকে, ঢুকায় মানুষের দেহে লালা, মানে জীবাণু মানুষের দেহে ঢুকায়, আর ওই জীবাণুতে স্পোরোজয়েট ঢুকে। এই স্পোরোজয়েট কিন্তু যকৃৎ কোষে আমি শুরুতে দেখাইছিলাম, স্পোরোজয়েট দশা মানুষের রক্তে ঢুকে যকৃৎ কোষে যায়, যকৃৎ কোষে গিয়ে আস্তে আস্তে বিভাজিত হয়, ক্রিপ্টোজয়েট হয়, ক্রিপ্টোমেরোজয়েট হয়, যকৃৎ কোষ বিদীর্ণ করে, সাইনোসয়েডে আসে, দেন সাইনোসয়েড থেকে নতুন যকৃৎ কোষে আক্রমণ করে, আবার সাইজন্ট হয়, মেটাক্রিপ্টোমেরোজয়েট হয়। মেটাক্রিপ্টোমেরোজয়েটের মধ্যে ছোট বড় সাইজ আছে, ছোট সাইজগুলো ঢুকে যায় যে লোহিত রক্তকণিকায়। বলছিলাম না এই কাহিনীগুলো?
দেখো তাহলে স্পোরোজয়েড যকৃতে ঢুকছিল, তাহলে আমরা কি দেখেছিলাম, এই যে স্পোরোজয়েড একটা যদি যকৃত কোষ দেখাই, এই যকৃত কোষের ভিতর স্পোর গুলো যদি ঢুকছিল না, তাহলে যকৃত কোষের ভিতর সুতা আকৃতির স্পোর গুলো ঢুকছিল। এটাই হচ্ছে সেই স্পোরোজয়েড, এটাই হচ্ছে সে আর এটা হচ্ছে যকৃত কোষ। ক্লিয়ার না? আচ্ছা, তো ভাইয়া সিস্ট কয়টা তৈরি হয়? একবারে এরকম যে ওসিস্ট বললেন, ওসিস্ট কয়টা তৈরি হয়? 50 থেকে 500টা ওসিস্ট মশকের ক্রপে থাকতে পারে। কয়টা? 50 থেকে 500, 50 to 500 ওসিস্ট থাকতে পারে। মজার ব্যাপার না? আচ্ছা, তো এটাই হচ্ছে আমাদের মোটামুটি জনন। এখানে একটু তোমরা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দশা যদি আলাদা করতে চাও আলাদা করতে পারো। দেখো ডিপ্লয়েড দশা খুব ছোট, ডিপ্লয়েড মানে 2n যুক্ত দশা, উন্নত শ্রেণীর দশা, শুধুমাত্র জাইগোট, উকিনেট, ওসিস্ট, এই তিনটাই, বাকি সব হ্যাপ্লয়েড। মাইক্রোগ্যামেটোসাইট, ম্যাক্রোগ্যামেটোসাইট, মাইক্রোগ্যামেটোসাইট, ম্যাক্রোগ্যামেটোসাইট, হ্যাপ্লয়েড nn, ম্যাক্রোগ্যামিট, মাইক্রোগ্যামিট, হ্যাপ্লয়েড nn। এর থেকে যখন জাইগোট তৈরি হলো, জাইগোটটা ডিপ্লয়েড 2n, এখান থেকে উকিনেট, ডিপ্লয়েড 2n, উকিনেট থেকে ওসিস্ট যেটা ক্রপের প্রাচীর ভেদ করে বের হইছে, ডিপ্লয়েড 2n, ওই ডিপ্লয়েডের ভিতর আবার মিওসিস সেল ডিভিশন, মানে আবার হ্যাপ্লয়েড হয়ে গেছে, আবার মিওসিস সেল ডিভিশন, আবার হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড, স্পোরোজয়েড গুলো হ্যাপ্লয়েড। এরপরে স্পোরোজয়েড থেকে মানুষের দেহে, স্পোরোজয়েড থেকে আস্তে আস্তে মেরোজয়েড, মেরোজয়েড থেকে মেটাক্রিপ্টোমেরোজয়েড, গ্যামেটোসাইট, সবই হ্যাপ্লয়েড, সব হ্যাপ্লয়েড। জাস্ট ডিপ্লয়েড তিনটা দশা, জাইগোট, উকিনেট, ওসিস্ট। তাহলে তুমি যদি ডিপ্লয়েড দশা যদি তোমাকে বলতে পারে 2n দশাগুলো, তাহলে এক নাম্বার হবে জাইগোট, দুই নাম্বার হবে উকিনেট, তিন নাম্বার হবে ওসিস্ট। সবগুলো 2n করে দশা। ওসিস্টের পর আবার মেসোসেল ডিভিশন, আবার অর্ধেক হয়ে গেল। তাহলে শর্টকাটে 1 মিনিট একটা রিভিউ দিই। মানুষের রক্ত থেকে মশা যখন মানুষের রক্ত খায়, কোন মশা না, মশকি, অ্যানোফিলিস মশকি যখন মানুষের রক্ত খায়, তখন মানুষের রক্ত থেকে দুইটা গ্যামেটোসাইট, সাইজে ছোট মাইক্রোগ্যামেটোসাইট বা পুংগ্যামেটোসাইট, সাইজে বড় ম্যাক্রোগ্যামেটোসাইট, মশকির লালা, মশকির অন্ননালীর মাধ্যমে ক্রপে আসে, ক্রপে চলে আসলো। এবার এই যে মাইক্রোগ্যামেটোসাইট, এগুলো শেপ চেঞ্জ করলো, দ্যাট মিন্স এগুলোর মধ্যে মাইটোসিস সেল ডিভিশন হলো, গ্যামেটোসাইট, হ্যাপ্লয়েড কোষ। এই হ্যাপ্লয়েড কোষগুলোতে নিউক্লিয়াসটা মাইটোসিস বিভাজনের মাধ্যমে 4 থেকে 8টা নিউক্লিয়াসে পরিণত হয়। এই নিউক্লিয়াসগুলো পরবর্তীতে মাকু আকৃতি বা সুতার মতো গঠন তৈরি করে। এরপরে নিউক্লিয়াসগুলো আলাদা হয়ে যায়, মানে নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজমের আবরণী, সাইটোপ্লাজম যুক্ত প্লাজমা মেমব্রেনের আবরণী আসে, বিশেষ কিছু কোষ তৈরি হয়। এই কোষগুলো হচ্ছে পুংজনন কোষ বা শুক্রাণু। তাহলে এই যে মাইক্রোগ্যামেটোসাইট থেকে শুক্রাণু পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটাকে আমরা বলবো এক্স ফ্ল্যাজেলেশন, কারণ এই যে শুক্রাণুগুলো দেখতে অনেকটা ফ্ল্যাজেলা শেপ, ফ্ল্যাজেলার মতো, ঠিক না? এজন্য এক্স ফ্ল্যাজেলেশন। এরপর শুক্রাণুগুলো ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে আস্তে আস্তে পরিণত হয়ে ডিম্বাণু তৈরি হয়, একটা পোলার বডি তৈরি হয়। এখানে কোন কোষ বিভাজন? যেহেতু দেহকোষ, মাইটোসিস বিভাজন, এন সেট ক্রোমোজোম। পোলার বডিটা ড্যামেজ বা নষ্ট হয়ে যায়, ডিম্বাণুটা আস্তে আস্তে বড়, ডিম্বাণুর মধ্যে একটা নিষেক কোণ বা অভ্যর্থনা কোণ সৃষ্টি হয়। এই কোণ দিয়ে শুক্রাণু ঢুকে, ফ্ল্যাজেলা আকৃতির শুক্রাণু ঢুকে নিষেক হয়, নিষেকের ফলে জাইগোট, জাইগোটটা 12 থেকে 14 ঘন্টা পর লম্বা আকৃতির উকিনেটে পরিণত হয়। তাহলে উকিনেট কি? ম্যালেরিয়া পরজীবীর জাইগোটের নামই উকিনেট, ঠিক আছে না? যে জাইগোটটা লম্বা আকৃতির। আচ্ছা, এই জাইগোটটা এই যে ক্রপের অন্তঃপ্রাচীরের এপিথেলিয়াম ভেদ করে বহিঃপ্রাচীরে হিমোসিলে চলে আসে এবং এই চারপাশে একটা সিস্টের আবরণী আসে, এই জন্য উকিনেটকে আমরা তখন বলি ওসিস্ট। এই ওসিস্টের মধ্যে
পোস্ট জাইগোটিক মিয়োসিস মানে জাইগোট হয়ে যাওয়ার পরে মিয়োসিস হয়। তার মানে এখন 2n থেকে আবার n সংখ্যক নিউক্লিয়াস অনেকগুলো তৈরি হয়। ওই নিউক্লিয়াসের চারপাশে প্লাজমা মেমব্রেনের আবরণী গোলাকার কিছু কোষ হয়। ওই কোষগুলো আস্তে আস্তে মাকু বা লম্বা আকৃতি কোষ হয়। এই কোষগুলো হিমোসিলে ভাসতে থাকে, ভেসে ভেসে আস্তে আস্তে লালা গ্রন্থিতে ঢুকে মশা যখন কামড়াবে তখন লালাটা আবার মানুষের দেহে ঢুকাই দিলে আবার কি হয়ে যাবে মানুষের দেহে স্পোরোজয়েড বা স্পোর দশাটা চলে যাবে। তাহলে গ্যামেট তৈরি পর্যন্ত গ্যামেটোগনি, এই গ্যামেট থেকে শুরু করে স্পোরোজয়েড তৈরি পর্যন্ত স্পোরোগনি প্রক্রিয়া মশকের দেহে চলে। এখানে তোমার মনে রাখা উচিত কয়েকটা অবজেক্টিভ। লালা গ্রন্থিতে এট এ টাইম একসাথে 3,26,000 স্পোরোজয়েড থাকতে পারে, আর উসিস্ট একসাথে তৈরি হতে পারে 50 থেকে 500টা। একটা উসিস্টে স্পোরোজয়েড থাকতে পারে 10,000। তাহলে তিনটা অবজেক্টিভ। সর্বপ্রথম উসিস্ট, উসিস্ট থাকতে পারে 50 থেকে 500টা। একটা উসিস্টের ভেতর স্পোরোজয়েড থাকবে 10,000 পর্যন্ত। এই স্পোরোজয়েড গুলো যখন এরকম করে অনেকগুলো উসিস্ট তৈরি হচ্ছে, তাহলে 50 থেকে 500টা উসিস্ট তৈরি হলে লালা গ্রন্থিতে টোটাল স্পোরোজয়েড থাকতে পারে 3,26,000-এর মতো। 3,26,000। তাহলে এখানে 50 থেকে 500, এখানে থাকতে পারে 10,000, এই লালা গ্রন্থিতে থাকতে পারে 3,26,000। ঠিক আছে, এই জিনিসগুলো একটু বুঝবা, অবজেক্টিভে দিয়ে দেয় অনেক সময়। ডিপ্লয়েড দশা কি কি? জাইগোট, উকিনেট, উসিস্ট, বাকি সব হ্যাপ্লয়েড দশা। ক্লিয়ার? বুঝা গেছে? একটা ভিডিও দেখাই শেষ করে দিব। একটা ভিডিও দেখিয়ে শেষ করে দিব। দেখো, Life cycle of malarial parasite in mosquito. এটা হচ্ছে স্পোরোজয়েড, প্লাজমোডিয়াম। কোথায় থাকে? অ্যানোফিলিস মস্কুইটোর স্পোরোজয়েড, অ্যানোফিলিস মস্কুইটোর লালা গ্রন্থিতে আছে। খেয়াল করবা, কিছুক্ষণ পরে দেখাবে তারা। এই তো ইনফেক্টেড ফিমেল মস্কুইটো, মানে এটা ইনফেক্টেড, মানে এর দেহে জীবাণুটা আছে। এই তো স্পোরোজয়েডটা যেটা মাকু আকৃতির বা সরু আকৃতির বলছি, এটা লিভারে ঢুকছে। দেখো, যখন মশা মানুষকে কামড়াচ্ছে তখন লিভার সেলে ঢুকছে। ঠিক আছে, লিভার সেলে ঢুকে এরা বৃদ্ধি পাইছে, ক্রিপ্টোজয়েট হইল, আস্তে আস্তে মেরোজয়েট হইল, এবার লিভার সেলকে বিদীর্ণ করছে। এই মেরোজয়েটগুলো এবার দেখো লোহিত রক্তকণিকায় ঢুকতেছে, এই এরিথ্রোসাইটিক সাইকেল। লোহিত রক্তকণিকার ভিতরে এরা আস্তে আস্তে বিভাজিত হইল, সিগনেট রিং, অ্যামিবয়েড ট্রফোজয়েড দশা, সাইজন্ট দশা আস্তে আস্তে তৈরি হইলো। এরপরে তারা কি হইলো, আবার মেরোজয়েটগুলো গ্যামিটোসাইট হইলো। এই তো সিগনেট রিং, আস্তে আস্তে সাইজন্ট হবে, সাইজন্ট। এই আস্তে আস্তে অনেকগুলো মেরোজয়েট তৈরি হলো। এই মেরোজয়েটগুলো এবার লোহিত রক্তকণিকাকে বিদীর্ণ করলো, করে প্লাজমাতে ভাসতেছে। দেখো, এটা হচ্ছে হলুদ কালার দিয়ে বোঝাচ্ছে এগুলো প্লাজমা। ঠিক আছে, এই তো হিমোজয়েন্ট পিগমেন্ট, হিমোজয়েন্ট তৈরি হয়েছে কারণ হিমকে মানে হচ্ছে যে হিমোগ্লোবিনকে বিদীর্ণ করছে, এই জন্য হিমোজয়েন্ট পিগমেন্ট তৈরি হয়েছে। এবার তারা আবার নতুন লোহিত রক্তকণিকাকে অ্যাটাক করলো। আচ্ছা, তারপরে তারা প্লাজমাতে ভাসতেছে। এই অবস্থায় যখন একটা মশা মানুষকে কামড়াবে, প্লাজমার দ্বারা এই দেখো লোহিত রক্তকণিকা ঢুকতেছে বা প্লাজমাগুলো ঢুকতেছে তাদের দেহে। এগুলো ঢুকে মশার কোথায় যাবে একটু খেয়াল করবেন। এই তো মশার দেহের ভিতর এই তো গ্যামিটোসাইটগুলো আসছে, মেল গ্যামিট, ফিমেল গ্যামিট। মেল গ্যামিট এই তো দেখছো সুতা আকৃতির, এই সুতা আকৃতির গঠনগুলোকে আমরা বলছিলাম এক্সপ্লাজেলেশন গঠন। মাকু আকৃতির মেল গ্যামিট। জাইগোট হইলো, জাইগোট লম্বা হইলো, এই লম্বা জাইগোট, এটাকে আমরা বলি উকিনেট। ক্লিয়ার?
এই উকিনেটটা এবার দেখো এই ক্রপের প্রাচীর ভেদ করে বাইরে চলে আসছে, দেখছো গোল হয়ে গেছে, আবার লম্বা উকিনেট আবার গোল হয়ে গেছে। এই ঘটনাটা 24 ঘন্টার মধ্যে হয়ে গেল। এবার উকিনেটটা আস্তে আস্তে কি হইলো, স্পোরোজয়েট করলো, দেখছো এই সুতা একটাতে স্পোরোজয়েট, এটা আবার কি করলো, সিস্টের প্রাচীর ভেদ করবে, ভেদ করে দেখছো উকিনেটগুলো এই দেহ গহ্বর দিয়ে পার হচ্ছে। এই মশকের দেহ গহ্বর দিয়ে 3টা লালা গ্রন্থি, এই সবুজ কালারে গোল দিয়ে দেখাচ্ছে যে 3টা হচ্ছে লালা গ্রন্থি, এই লালা গ্রন্থিতে চলে আসলো। আবার যখন মানুষকে কামড়াইলো তখন অ্যাগেন কি হইলো, স্পোরোজয়েটটা মানুষের দেহের ভিতর ঢুকাই, দেখছো লম্বা লম্বা স্পোরোজয়েট ঢুকতেছে যে, এই স্পোরোজয়েট আবার মানুষের দেহে ঢুকলো। তাহলে আশা করি আপনারা ক্লিয়ারভাবে এই জিনিসটা বুঝছেন। রেকর্ডিং ভিডিও দিচ্ছি, কোনো অসুবিধা যদি হয় তাহলে কোয়েশ্চেন করবেন অবশ্যই, আমি কোয়েশ্চেন আনসার দিয়ে দিব। আর একটা রেকর্ডিং ভিডিও বা দেওয়ার ট্রাই করবো, সেটা হচ্ছে যে কোয়েশ্চেন নিয়ে আমাদের পুরো ম্যালেরিয়া পরজীবী শেষ আলহামদুলিল্লাহ, আমরা ইনশাল্লাহ এরপরে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, মেডিকেল অ্যাডমিশন কোয়েশ্চেন, তারপরে হচ্ছে যে আমাদের সিকিউ বোর্ডের এমসিকিউ প্রিভিয়াস ইয়ার্সে যেগুলো আসছে আর কি, ওগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করে আমরা ইনশাল্লাহ আমাদের ম্যালেরিয়া শেষ করে আমরা হয় ভাইরাস না হয় ব্যাকটেরিয়া শুরু করবো। তবে মাইন্ডেড ভাইরাস বা ব্যাকটেরিয়া তোমাদের পেইড গ্রুপ যেটা কম্বাইন্ড গ্রুপ করছে সেখানে হবে, সো সবাই অ্যাটেন্ড করে সেখানে অ্যাড হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।